আপনার অস্ত্রগুলোর কালেকশনগুলো অনেক ভালো আছে। তুমি চাইলে রাশিয়ান কালেকশন সব তোমার নামে। জি, আমি ভেবে দেখব। তাহলে আজ উঠি। কথা এখানেই শেষ হয়নি তীব্র। জি বলুন। কি ভাববে না ভাববে সেটা তোমার ব্যাপার। তবে একটা কথা জেনে রাখো, প্রমাণ ছাড়া সব কিছু অচল। তোমার মতো মাত্র একজন পুলিশ অফিসার আমার বিজনেসে লস খাওয়াতে পারলেও গোড়া থেকে উচ্ছেদ করতে পারবে না। তার জন্য তোমাকে আমার সামনে এসে দাঁড়াতে হবে, আমাকে জানতে হবে, প্রমাণ কালেক্ট করতে হবে। সেসব প্রমাণ দিয়েই তুমি আমার সাথে টক্কর নিতে পারবে। কিন্তু তোমার দুর্ভাগ্য, এটা কোনোদিনই তুমি পারবে না। হয়তো তোমার চাকরির বয়স শেষ হবে, নয়তো তুমি শেষ হবে। স্বয়ং তোমাদের ডিপার্টমেন্ট এমন একটা পর্যায়ে বিলং করে, চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে ধরো ধরো। তোমাকে তারা সাপোর্ট পারমিশন দিলেও সাহায্য কিন্তু আমাকেই করছে। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, ধন্যবাদ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার পাওয়ার, প্রপার্টি, মানি সব থাকলেও একটা জিনিসের বড্ড অভাব, সেটা হলো নলেজ। এখন উঠি। আল্লাহ হাফেজ। তীব্র উঠে দাঁড়ালো। তুমি আমাকে অপমান করলে। জানো তো আমি স্কলারশিপ নিয়ে লেখাপড়া করেছি। 20 বছর বয়সে কোটি কোটি টাকার মালিক ছিলাম, আর এখন আমি বিলিয়নার। খুব শীঘ্রই ট্রিলিয়নে চলে যাব। টিটকারি হাসি দিয়ে তীব্র বলল, এত টাকা পয়সা দিয়ে কি হবে? সেই তো সব টাকা পাবে আপনার প্রাক্তনের ছেলে, সরি, আপনার ওয়াইফের এক্স হাজবেন্ডের ছেলে। কথাটা শুনে জাফরের চোখ মুখ শক্ত হয়ে গেল। তীব্রর দিকে আগুন দৃষ্টিতে তাকালো। তোমার কি মনে হয় না এই মুহূর্তে তোমাকে মেরে এই রাস্তায় পিসের সাথে মিশে দিলেও একটা কাকপক্ষীও টের পাবে না? জানি, কিন্তু আপনি সেটা পারবেন না। কেন পারবেন না সেটা ভালো করেই জানেন। তুমি নিজেও জানো না তীব্র তোমার জন্য কি অপেক্ষা করছে। সর্বোচ্চ মৃত্যু, এর থেকে বেশি কিছু নয়। আর মৃত্যুকে তীব্র ভয় পায় না। বাড়ি থেকে রোজ বিদায় নিয়ে বের হয়, বাবা মাকে বলে আসি। হতে পারে আমি পায়ে হেঁটে বাড়ি ফিরবো না, হতে পারে আমার গাড়ি করেও ফিরবো না, হতে পারে আমার গাড়ির বদলে ফ্রিজিং ভ্যানে আমাকে আনা হচ্ছে লাশের খাটে শুইয়ে। তাই বলে হতাশ হইও না তোমরা, মৃত্যু একটা চিরন্তন সত্য। আপনাকে একটা কথা বলা যাচ্ছি, গান পেতে শুনুন। আপনি চেষ্টায় থাকুন গোড়া পেতে থাকার, আমি চেষ্টায় থাকি গোড়া উপড়ে ফেলার। একটা গেমের মতো চলবে ব্যাপারটা। গেমে যে কেউ মাঝপথে বিলীন হয়ে যেতে পারে, তবুও গেম চলবে। এখানে একটা প্লাস পয়েন্ট হলো, কেউ একজন চলে গেলে তার জায়গায় অন্য কেউ এসে তার হয়ে খেলতে পারবে। ধরুন আপনি ভ্যানিশ হয়ে আপনার জায়গায় আপনার ওয়াইফের এক্স হাজবেন্ডের, সরি, আপনার ছেলে এসে খেললো। আমি ভ্যানিশ হলে আমার জায়গায় নতুন কোনো তীব্র এসে খেলবে। মোট কথা, হার জিত নির্ধারণ না হওয়া অব্দি খেলা চলবে। প্রয়োজনে আমাদের খেলা অন্য কেউ খেলবে, কিন্তু খেলা হবে। অনেক বড় ভুল করছো। সাপের লেজে পা রাখলে সবল খাওয়া অত্যাবশ্যক। আপনি তো বললেন আমি সাপের লেজে পা রেখে বিন বাজাচ্ছি। বিন বাজানোর সময় সাপ সবল দেয় না, নাচে। বাজাতে থাকি আমার হাতের বিন, আপনিও নাচতে থাকুন। দেখি আপনি নিচে হাঁপিয়েছেন নাকি আমি বিন বাজিয়ে। কথাগুলো বলেই তীব্র জাফরের সামনে থেকে চলে গেল। নিজের গাড়িতে উঠে বসে। জাফর সে একই স্থানে অনড়ভাবে দাঁড়িয়ে আছে। তীব্রর গাড়ির সামনে জাফরের লোকের গাড়ি দিয়ে রাস্তা ব্লক করা, সেগুলো সরাচ্ছে না। তীব্র আব্দুর রহমানকে একটানা হর্ন বাজাতে বলে। রহমান তাই করে। একটানা গাড়ির হর্নের আওয়াজে বিরক্ত হয়ে জাফর চোখ দিয়ে ইশারা করে ওদের গাড়ি সরাতে। জাফরের গাড়িগুলো সরাতেই তীব্রর গাড়ি জায়গা পরিত্যাগ করে। জাফর দাঁত কিরমির করতে করতে রক্তচক্ষু নিয়ে চলে গেল। তীব্র কথার মাঝে বারবার জাফরের পার্সোনাল লাইফ নিয়ে টিস করছিল। কিছুদূর যাওয়ার পর বাবলুকে তীব্র বলল, বাবলু, তোমার বাসা এরিয়াতে এসে গেছি, চলে যাও তুমি। কিন্তু স্যার, আপনাকে বাড়িতে পৌঁছে না দিলেই? এত বেশি বোঝো কেন? যেতে বলেছি চলে যাও, আমাদের এহরকি লাগবে না। নিজেকে নিজেই যথেষ্ট সেভ করতে পারি। দুর্ঘটনা যদি ভাগ্যে লেখা থাকে তাহলে বুলেট প্রুফ কাঁচও আমায় রক্ষা করতে পারবে না। সরকার খামোখা বডিগার্ড দিয়ে টাকা নষ্ট করে। এর চেয়ে ওই টাকাগুলো আমাকে দিলে বড্ড উপকৃত হতাম। বাবলু, মন খারাপ করো না, যেটা সত্যি সেটাই বলছি। একমাত্র তোমাকেই দেখলে আমার মনে হয় দুনিয়ার সব থেকে ইউজলেস বস্তু। কোনো কাজ নেই, শুধু শুধু আমার পেছন পেছন ঘোরো। তুমি এক কাজ করতে পারো, একটা পার্ট টাইম জব করো। আমার যখন তোমাকে প্রয়োজন হবে ডেকে নেবো।
সবসময় বিনা প্রয়োজনে আমার পেছন পেছনে একটা লোক ঘুরছে, এটা ভেবেও বিরক্ত লাগে। সরি স্যার। বাড়ি ফেরার পথে আমাকে বিরক্তি থেকে একটু মুক্তি দাও। যাও, নিজের বাড়ির রাস্তা খোঁজো। তীব্র মেজাজ দেখিয়ে কথা বলার পর রহমান গাড়ি থামায়। বাবলু বেরিয়ে চলে যায়। তীব্র কিছু একটা কারণে বাবলুর উপর বিরক্ত। খুব সম্ভবত 2-1 মধ্যে বাবলুর চাকরি চলে যাবে। একমাত্র রহমানের উপর তীব্র কখনো বিরক্ত হয় না, কারণ রহমান প্রতি সেকেন্ডে তীব্রর চোখের মুভমেন্ট দেখে বুঝে যায় তীব্র কি বলছে বা বুঝাচ্ছে। রহমানকে যখন যে কাজ দেয় সেটা খাপেই খাপ করে আসে। স্যার, জাফর আপনার উপর ভীষণ রকম রেগে আছে, একটু সাবধান হন। ও কিন্তু স্বাভাবিক মানুষ না। গাড়ির সিটে হেলান দিয়ে 2 হাত ঘাড়ের পেছনে দিয়ে তীব্র হামি তুলতে তুলতে উত্তর দিল, না রহমান, সাবধান এখন হওয়া যাবে না। অনেক বড় খেলা এটা, রিস্ক তো নিতেই হবে। একটা বার ভেবে দেখো দেশটা কোন পর্যায়ে আছে। আজ থেকে 10 বছর পর দেশের অবস্থা কি হবে। কত সহজলভ্য হয়ে যাচ্ছে মাদক। যে ওষুধের দোকানে মানুষ যায় ওষুধ কিনতে, যেটা কিনা রোগ নিরাময়ের, সেই ওষুধের দোকানে মানুষ যাচ্ছে মাদক কিনতে, যাতে করে রোগ বাঁধে ভেতরে। ছোট ছোট ছেলেগুলো এসে চোখের সামনে দিয়ে কত সহজে মাদক নিয়ে যাচ্ছে। 10 বছর পর কি হবে? মানুষ সিগারেটের মতো ওপেনে মাদক কিনবে। এই যে আমরা সিগারেট খাচ্ছি, এটা ক্ষতিকর জেনেও খাচ্ছি, ঠিক সেরকমই মাদক গ্রহণের কাজ চলবে। মানুষ ডাক্তারের কাছে পরামর্শ নেবে কোন মাসে কোন মাদক গ্রহণ করবে। পুলিশরা পাহারা দিয়ে দিয়ে মাদক দেশে প্রবেশ করাবে। সরকার থেকে যে স্কুলে টিফিন পাঠানো হয় সেখানেও মাদক থাকবে। বাবা মাগুলো হাসি মুখে তাকিয়ে দেখবে সন্তানের বিপর্যয়। সেদিন আসতে খুব বেশি দেরি নেই রহমান। কিশোররা যে বয়সে স্কুলে যাবে সেই বয়সে স্কুল পালিয়ে টিফিনে টাকা জমিয়ে বাবার পকেট মেরে ইয়াবা, ড্রাগস, কোকেন, হিরোইন, বাবিচিউট, এলএসডি এইসব কিনে বেড়াবে। তারপর এক পর্যায়ে মস্তিষ্ক বিগড়ে গিয়ে ওরা ছোট ছোট অপরাধ করতে থাকবে। সেখান থেকে বড় আকারে রূপ নেবে। একটা পর্যায়ে সেই ছেলেগুলোই অস্ত্র নিয়ে ঘুরবে। অপরাধ দিয়ে সমাজ ভরে যাবে। সুস্থ সুশীল স্বাভাবিক মানুষেরা অনিরাপত্তার ঝুঁকিতে চলাচল করবে। মার্ডার, চুরি, ডাকাতি, ছিনতাই, রেপ এগুলো বাড়তে বাড়তে দেশটা এমন পর্যায়ে যাবে তখন সব কিছু কন্ট্রোলের বাইরে চলে যাবে। প্রথমে ওর মাদকের সব রাস্তা কাট করতে হবে, তারপর অস্ত্রের ধাপে ধাপে। এদেশ থেকে উচ্ছেদ করতে হবে জাফর আর ওর সঙ্গীদের। কেবল তো মাদক নিয়ে ঘাটছি, জানি না অবৈধ অস্ত্র বিস্তার কত দূর গিয়েছে। এটা সিঙ্গাপুর না যে ঘরে ঘরে অস্ত্র থাকবে আত্মরক্ষার জন্য। এটা বাংলাদেশ। এদেশে অস্ত্র ব্যবহার করতে দিলে আত্মরক্ষার জন্য ব্যবহার করবে না, বরং অন্যকে আত্মসাৎ করার জন্য ব্যবহার করবে। কিন্তু স্যার, এখানে লাইফ রিস্ক অনেক। আমাদের ডিপার্টমেন্টও কিন্তু আমাদের সাথে থেকেও নেই। দিন শেষে ওরাও প্রভাবশালীর পূজারী। তীব্র ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতাকি করে বলল, শুধু ডিপার্টমেন্ট কেন, সামনে পিছনে আশেপাশে কাউকে বিশ্বাস নেই আমার। কথাটা বুঝলাম না স্যার। রহমান, তোমার কি মনে প্রশ্ন আসে না? আমি তো কাজগুলো সিক্রেট ভাবে করছিলাম। জাফর কি করে জানলো ওর পেছনে লাগা মানুষটা আমি? রহমান তীব্রর দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার, হুম, রহমান দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি চালানোতে মন দিল। সিগারেট আছে রহমান? রহমান নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তীব্রকে দিল। বাড়ি ফেরার পর নিজের ঘরে ঢুকবে এমন সময় দেখতে পায় ঝলকের ঘরে আলো জ্বলছে। তীব্র নিজের ঘরে না ঢুকে ঝলকের ঘরে ঢুকলো। ঝলক পড়ার টেবিলে বসে গালে হাত দিয়ে সামনে বই খুলে বসে আছে অন্যমনস্ক হয়ে। পদোন্নতির পরীক্ষার জন্য পড়ালেখা চলছিল। তীব্র পেছন থেকে বলে ওঠে, বিরহ উদযাপন করতে হয় অন্ধকারে ঘরে বসে, কিন্তু তুই লাইট জ্বালিয়ে কিভাবে কি করছিস বুঝলাম না তো। বিরহ উদযাপন করছি না, পড়তে বসেছি দেখছো না? ও আচ্ছা, সারা জীবন পড়ালেখা করে এসেছি বইয়ের দিকে তাকিয়ে, কিন্তু কখনো দেখিনি বই থেকে ঠিক 75 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে তাকিয়ে কেউ পড়ে। ঝলক ক্লান্ত ভঙ্গিতে বইয়ের উপর মাথা ডুবিয়ে দিল। তীব্র আরেকটা চেয়ার টেনে ঝলকের পাশে বসলো। বলো বৎস, তোমার বিরহের কারণ। ঝলক তীব্রর দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, ভালো লাগছে না ভাইয়া, মিশনের কথাটা খুব মনে পড়ছে। না জানি কেমন আছে মেয়েটা, কি করছে এখন? তাহলে ফোন করে জেনে নে কি করছে, কেমন আছে। না, ও অনলাইনে নেই, কাজে গেছে। মোবাইলটা হয়তো ইউনিটে রেখে গেছে। তাহলে তুইও চলে যা কুয়েত। আমি চলে গেলে নিশান একা হয়ে পড়বে, ওকে সময় দেবে কে? তুই যা, নিশানকে আমি দেখবো। ঝলক ফিক করে হেসে দিয়ে বলে ওঠে, তুমি আর কেউ না,
যে কিনা নিজের প্রেমিকাকে সময় দেয় না, সে কিনা ভাইয়ের প্রেমিকার বোনকে সময় দেবে? তুই যেন তুই যেন কেমন রে ঝলক, ভবিষ্যতে বউ পাগল কেদা পাবি। মজা নিও না ভাইয়া, আমি মোটে ওরকম না। মিশন অনেক দূরে, একটা ঝুঁকিপূর্ণ স্টেজে আছে, সেই জন্য টেনশন হয় ওর জন্য। ও নিজের প্রতি একটু কেয়ারিং না। পুরো দুনিয়াকে ও ভালোবাসলেও নিজেকে ভালোবাসে না। কেমন যেন আনমনে ছন্নছাড়া স্বভাবের। টেনশনে থাকতে থাকতে ওর মস্তিষ্ক একদম ডুবে গেছে। ওর যদি আজ ক্ষতি হয়, তার জন্য ওর এই আনমনে ভীতু স্বভাব দায়ী থাকবে। মেয়েটা যেন বিপদমুক্ত থাকে সেটা নিয়েই একটু চিন্তা হয়, এর বেশি কিছু না। সেটা তো দেখতেই পাচ্ছি। আল্লাহ যদি আমার ভেতরে এইটুকু প্রেমও দিত, অনেক শুক্রিয়া আদায় করতাম। ধুর ভাইয়া, তোমার কথা বাদ দাও। দীপ্তি কি করে যে সহ্য করে বুঝি না। দীপ্তির দিক থেকে ভাবলে আমার তো তোমার প্রতি বিরক্ত এসে যায়। আচ্ছা ভাইয়া, বিয়ে না করলে কিন্তু তুমি তো দীপ্তিকে ভালোবাসো, তাহলে ওর সামনে স্বীকার করো না কেন? তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, শোন ভাই, সব মেয়ে তোর প্রেমিকার মতো ছন্দ ছাড়া না। এই যে একটা মেয়েকে আমি ভালোবাসি, সে মেয়েটা আমার চেয়ে দ্বিগুণ ভালোবাসে আমাকে। যেখানে মেয়েটার পেছনে আমার ঘোরার কথা, সেখানে বছরের পর বছর মেয়েটা আমার পেছনে ঘুরছে। ব্যাপারটা ভাবতেই মজা লাগে। এখন যদি আমি ওর কাছে আত্মসমর্পণ করি, তাহলে সব রুটিন যাবে উল্টে। নিয়ম করে ফোনে কথা বলা, ডেটিং করা, তার মন রক্ষা করা, তার বান্ধবীদের মন রক্ষা করা, তার পরিবারকে মানানো, কত ঝামেলা, যেগুলো করার সময় আমার হাতে একদমই নেই। এর চেয়ে আর কিছুদিন কষ্ট করি, তারপর তোকে আমি বিয়ে করছি। ততদিনে যদি দীপ্তি অন্য কাউকে বিয়ে করে নেয়? তীব্র তুচ্ছভাবে উত্তর দিল, বেশি কিছু হবে না, সবই ঠিক থাকবে। মাঝখান থেকে দীপ্তির জামাইটা বাঁচবে না। হতে পারে বিয়ের দিনই মরল, না হলো বিয়ের কিছুদিনের মধ্যে মরে যাবে। হুম হুম, হ্যাঁ, তুমি দীপ্তিকে বিধবা বানানোর প্ল্যান বানাচ্ছ? আচ্ছা, বাদ দে এই টপিক। তোর পড়ালেখা যদি হয়ে থাকে, 0.5 ঘন্টা পর আমার রুমে আসিস। পারলে 1 কাপ কফি আনিস আমার জন্য। আমি শুরুতেই বুঝেছিলাম ভাইয়া, তুমি আমার রুমে কফির অর্ডারে দিতে এসেছো। কি করবো বল, মেজর ঝলকের হাতের কফিটা সাহায্যে অমায়িক, যেটা খেলে আমার সারাদিনের ক্লান্তির অবসান ঘটে যায়। মনে হয় আজকে সারাদিনের পরিশ্রমের ক্লান্তি হেরে যায় আমার ভাইয়ের হাতের 1 কাপ কফির কাছে। হয়েছে তোমার কমপ্লিমেন্ট? তীব্র বাচ্চা হাসি দিয়ে মাথা নাড়ালো। তুমি গিয়ে ফ্রেশ হও, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। তোর জন্য আনিস 1 কাপ, তোর সামনে খাবো আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি, কেমন করে দেখায় না ব্যাপারটা। তুমি না বললে আমার জন্য নিয়ে আসবে? ডিনার করছো তো? বাইরে খেয়ে এসেছি। আচ্ছা যাও তুমি, আসছি আমি। সময় নিয়ে আসিস, একটা ব্যাপার আলোচনা করব। ঝলক মাথা নাড়ালো। তীব্র ঝলকের ঘর ছেড়ে নিজের ঘরে গেল। তীব্রর ঘরে কফি করে নিয়ে যাওয়ার পর তীব্র কফি খেতে খেতে ঝলকের সামনে একটা নিউজ পেপার দিল। ফ্রন্ট পেজের নিউজটা পড়। ঝলক হাতের কফিটা টেবিলের এক প্রান্তে রেখে নিউজ পেপার ঘেটে দেখে বলে, এটা তো অনেক পুরনো নিউজ পেপার ভাইয়া। পেপারটা পুরনো, বাট এই নিউজটা আজীবন টাটকা। ছবিটা লোকটাকে চিনিস? ঝলক এক মনে তাকিয়ে রইল ছবিটার দিকে। চেনা চেনা লাগছে, কিন্তু সেজন্য বললাম নিউজটা পড়, মনে পড়ে যাবে। ঝলক নিউজ পেপারে লেখাগুলো পড়ল। সেখানে লেখা জাফরের লাইফস্টাইল, সেখানে লেখা অনেকটা এমন, শূন্য থেকে শুরু করে একজন সাফল্য যাত্রার গল্প। অতি দরিদ্র ঘরে জন্ম নেওয়া ছেলেটা একদিন দিনমজুরের ঘরে জন্মে। খাবারের জন্য দিনে দুবেলা খাবার জুটত না, পড়ালেখার জন্য টাকা ছিল না পরিধানের জন্য ভালো একটা জামা। সেই ছেলেটা চা স্টলের কাপ ধুয়ে, হোটেলের থালা বাসন ধুয়ে টাকা জোগাড় করত পড়ালেখার জন্য। সময়টা ছিল দুর্ভিক্ষময়, কিন্তু দুঃসময় ছিল না। অভাবের খালি হাতে নিয়ে জ্ঞান জগতে ছিল সফলতা। পড়ালেখাতে সফলতা পেতে পেতে মাধ্যমিকের পরে স্কলারশিপ পেয়ে যায়, আর সেখান থেকে তার সাফল্য যাত্রা শুরু। বিদেশে গিয়ে পায়ের উপর পা তুলে জীবন কাটায়নি। কিশোর বয়স থেকে পড়ালেখার পাশাপাশি করেছে কঠিন পরিশ্রম, যার কারণে আজ সফল ব্যবসায়ী হয়েছে। শাহজাহানের তাজমহলের চেয়েও দামি প্রাসাদের বসবাস তার। বিল গেটসও হয়তো এত দামি গাড়িতে চলে না যতটা দামি গাড়ি নিয়ে চলে উনি। সারা জীবন স্বর্ণের থালিতে বসে স্বর্ণ খেলেও তার অর্থের কানাকড়িও কমবে না। অভাব কি সেটা যেন ভুলে গেছে এই সাফল্যের গল্পের কাছে। আজ জাফর হাসানের গল্প আকাশ ছোঁয়া সাফল্য। দেশ বিদেশে গড়েছে তার ব্যবসার শাখা প্রশাখা। লেখাটা পুরোটা না পড়ে ঝলক থেমে গিয়ে তীব্রর দিকে তাকিয়ে বলে, ভাইয়া, এই লোকটা তো বাংলাদেশের আর 5টা সফল মানুষের একজন, তাই না? বছর তিনেক আগে অ্যাওয়ার্ড পেয়েছে সরকার থেকে। সেদিন তো আমিও ছিলাম ওখানে প্রেসিডেন্টের সাথে। নিউজটা 3 বছর আগেরই, হিসেব করে দেখতো।
ওনার মতো আরও কয়েকজন ছিল যারা এরকম শূন্য থেকে শুরু করে সফল হয়েছে, তাতে নিউজ ছাপা হয়নি। উনি তো চীনামাটি না কিসের বিজনেস যেন করে, ঠিক মনে পড়ছে না। লোক ভালো আছে অবশ্য, কথাবার্তার ধরন খুবই মার্জিত, শুনেছি অনেক দান ছিল। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলে, তুইও আর 5 জনের মতো একইভাবে গিলে নিয়েছিস কথা। কেন ভাইয়া, কি হয়েছে? তীব্র নিজের কফি মগটা ঝলকের কফি মগের পাশে রেখে ঝলকের সামনে বসলো। এরপর হালকা গলায় কাশি দিয়ে ঝলককে জাফরের আসল ক্যারেক্টারটা খুলে বলে। ঝলক পুরো অবাক হয়ে যায়, সামনে থাকা মানুষটার ছায়া এত নিকৃষ্ট। তীব্রর কথাগুলো মন দিয়ে শুনেই যাচ্ছে। কথা শেষে ঝলক বলল, কাহিনী এত গভীর, ধরা ছোঁয়ার বাইরে। সালা নিউজ পোর্টালগুলোর কথা বাদই দিলাম, আমরা ডিফেন্সের লোকটাও এটা ভেবে দেখলাম না এতদিনে আসল রহস্যটা বের হয়েছে। এখানেই শেষ না ঝলক। আজ জাফরের কথা ভাবে বুঝলাম ওর সাথে আরো পার্টনার আছে, কিন্তু এদের খোঁজাটা আর একটা মিশন। জাফরের ব্যাপারটা তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়, কিন্তু বাকিদের কিভাবে টেনে বের করবো ভাবছি। ঝলক কিছুক্ষণ একটু নীরব থেকে বলল, ভাইয়া, বল। একজন ব্যবসায়ী, মোনাইম হক না কি যেন নাম, বিশাল গরুর ফার্ম। বাংলাদেশের সব থেকে বড় ফার্ম হয়তো ওনারই। ওনার ফার্মের দুধই আমাদের সেনাবাহিনীতে দেওয়া হতো। বছর খানেক আগে নাকি ওনার দুধের ভেজাল পাওয়া যায়। এরপর ওনাকে নীরবে ওয়ার্নিং দিয়ে তার ফার্মের দুধ আনা হয়। এরপর তো মিলিটারিদের জন্য আলাদা গরুর ফার্ম তৈরি করা হয়। যাই হোক, কথা সেটা না, কথা হলো সেই অ্যাওয়ার্ডের দিন মোনাইম হকও উপস্থিত ছিল। সফল ব্যবসায়ী হিসাবে ওই লোকটাও সম্মান পায় জাফরের মতো। সেদিন জাফরের সাথে ওই লোকটা প্লাস আরও 2-3 জন পলিটিশিয়ান ছিল, তাদের সাথে খুব ঘনিষ্ঠতা দেখতে পাচ্ছিলাম। এখন মনে পড়ায় ভাবছি জাফর সাথে ওর চক্র না থাকলেও ইনফরমেশন কিছু একটা পাওয়া যাবে। এক্স্যাক্ট নাম কি? মোনায়েম হক হবে হয়তো। মোনায়েমের সাথে কিছু একটা পদবি হবে। একটু ঘেটে দেখতে পারো ভাইয়া, কথায় আছে না, যেখানে দেখবি ছাই উড়িয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো। ঝলকের কথার মাঝে তীব্র বলে উঠল, ক্রিমিনালের গোড়া খবর। ভাইয়া, একটা হিসেব মিলল না আমার। কি? তুমি তো বললে তুমি সিক্রেটভাবে কাজ করছো, এরপরেও তোমার নাম জাফর অব্দি কি করে গেল? ওই তো যেভাবে আমি জাফরের খোঁজ পেয়েছি, এগুলো খবর তো হাওয়ায় ভাসে না রে ভাই। তবে এখানে আমাকে ছবল মরা প্রাণীটা সর্বদা আমার সঙ্গেই থাকে, আমার একমাত্র বডিগার্ড বাবলু। শালা টাকা গিলে নিউজ উপরে দিয়েছে। হায় রে টাকা রে টাকা। জাফর বাড়ি ফেরার চিন্তা করছে, কিন্তু তীব্রকে থামানো যায় না। তীব্রকে থামানোর জন্য যদি ওকে খুন করে তবে বিপদ আসতে পারে। তীব্র যদি কোনো থানা বা জেলায় থাকতো ওকে গুম করে দেওয়া যেত। এদিকে জাফরের সহজ ভাষা তীব্রর মাথায় নেওয়ারও ব্যক্তি না। জাফরের পার্টনারদের সাথে তীব্রকে নিয়ে বেশ পর্যালোচনা চলছে। ঝলকের কথা মতো তীব্র ইনভেস্টিগেশন শুরু করে দেয় মোনায়েম হকের ব্যাপারে। সত্য তথ্য জোগাড় করা মুখের কথা না। মাস 2 কেটে যায়। মোনায়েমের কার্যকলাপ ফলো করে ওর সমস্ত তথ্য কাজকর্মে লিস্ট করে নেয়। শুধু দুধে ভেজাল মিশিয়ে বিক্রিতেই থেমে নেই। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাদকের সেবা পৌঁছে দিতে ড্রাগসের প্যাকেট ভালো মতো প্যাকেট করে দুধের প্যাকেটে ভরে দেয়। যে গাড়িতে সরবরাহের কাজ চলে সেই গাড়ির চারিপাশে দুধের প্যাকেটের বক্স রেখে মাঝ বরাবর দুধের প্যাকেটযুক্ত ড্রাগসের প্যাকেট সাজায়। এরপর জেলায় জেলায় সেগুলো পৌঁছে দেয়। তীব্র এসবের প্রমাণ সাক্ষী সাবুত এক করে। মোনায়েমের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে আটক করে। আটকের পর রিমান্ড মঞ্জুর করে। এসব কিছু হচ্ছিল মিডিয়ার বাইরে। মিডিয়ার লোক হলো পয়সার প্রভাবের পূজারী। সত্যকে মিথ্যা জারি করে সেই অ্যাঙ্গেল থেকে জনগণকে দেখিয়ে তাদের চোখে ধুলোতে লাল কাপড় বাঁধতে দুবার ব্রেন খাটাতে হয় না। এছাড়াও মিডিয়ার মাধ্যমে খবর প্রচার হয়ে গেলে বাকিরা সতর্ক হয়ে যাবে এবং শত্রু আরও বাড়ার শঙ্কা থেকে যায়। রিমান্ডে ঢুকে তীব্র নিজের হাতে মোনায়েমকে শায়েস্তা করে পেটের কথা টেনে বের করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পেটের কথা বের করা যায় না। একদিন হাত পা বেঁধে পায়ের তলায় টকবগে গরম পানি রেখে লাঠি দিয়ে পেটানো শুরু করে। মোনায়েম চিৎকার করতে থাকে অনবরত। সবকিছু সহ্য হলেও পায়ের তলার টকবগে গরম পানিটা সহ্য হচ্ছিল না। অবশেষে চিৎকার করে মুখ খুলে ওদের এই চক্র কিভাবে সাজানো, কে কে দাবার গুটিগুলো চালছে, সন্ত্রাসবাদী বিস্তার কতটা হয়েছে, সব ভরভর করে বলতে থাকে। সমস্ত স্বীকারোক্তি নেওয়ার পর মোনায়েম অনুরোধ করে তীব্রকে যেন তীব্র না বলে মোনায়েমের
সবটা খুলে বলে দিয়েছে। সমস্ত স্বীকারোক্তি নেওয়ার পর মোনায়েম অনুরোধ করে তীব্রকে যেন তীব্র না বলে। মোনায়েম সবটা খুলে বলে দিয়েছে, না হলে জাফর নিজের হাতে মোনায়েমকে খুন করবে। তীব্র মোনায়েমকে কথা দেয় ও কাউকে বলবে না। এসব কিছু মোনায়েমের থেকেই শুনেছে। এরপরেও তীব্র প্রমাণের অভাব রাখেনি। মোনায়েমের কথার রেকর্ডিং, কাগজের স্বীকারোক্তি, সই সবকিছুই রাখে নিজের কাছে, যার এক কপি সিনিয়রদের দিয়ে মেন কপি নিজের কাছে রাখে। রিমান্ড থেকে বের হতে দেখে সেই পাওয়ারফুল পলিটিশিয়ান হাজির। একটা শক্তপোক্ত উকিল ধরে টাকা পয়সা ঢেলে সব কিছু মিথ্যে দাবি করে মোনায়েমকে নিয়ে যায়। এতে তীব্র একটুও বিব্রত হয় না, বরং আরো খুশিই হয়। মোনায়েম বেরিয়ে যাওয়ার সময় তীব্রর দিকে তাকাতে তীব্র বাঁকা হাসি দিয়ে ওর কাজে মন দেয়। মোনায়েম বাইরে বেরিয়ে গেলে তীব্ররই লাভ, ওকে ব্ল্যাকমেল করে খবর আরো টানা যাবে। একে একে তীব্র ঝোঁক বুঝে কূপ মারতে থাকে। জাফর অভিজিতের এতদিনের সাজানো একটা পরিকল্পনায় তীব্র নামের কাটা পথ আটকে দিয়ে বিনাশ খেলায় মেতে উঠেছে। দেশের বাইরে থেকে বিভিন্ন টেকনিকে আনা মদগুলো দেশে আনা অনেক রিস্কি হয়ে যায়। তীব্র এমনভাবে ফাঁদ পাততে যেতে এগুলো দেশে প্রবেশ করার চেষ্টা করলেই ধরা খাচ্ছে। এরপর জাফর ও অভিজিৎ মিলে একদল লোক ফিট করে, বিদেশি ভিসা বানিয়ে দেখায় ওরা বিদেশে যাচ্ছে, বিদেশ থেকে ফিরছে এমনটা। ওদের সাথে কৌশলে আদান প্রদান চলে এসবের। এয়ারপোর্টে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে ওদের বাংলাদেশের বর্ডার পেরিয়ে যাতায়াত চলে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট 32টি, এর মধ্যে ভারতের সাথে 30 এবং মায়ানমারের সাথে 3টি। এদিকে রাঙামাটির বর্ডার মিলিত হয়েছে ভারত মায়ানমার উভয়ের সাথে। আর এই রাঙামাটি জাফর অভিজিতের জন্য হয় প্লাস পয়েন্ট, কারণ বাংলাদেশের এয়ারপোর্টের মতো সমুদ্র বন্দর দুটিতে জায়গা পায়নি ওরা। তীব্র এমনভাবে গলা চেপে ধরেছে ওদের ব্যবসার যে মানুষের মাধ্যমে মাদক আদান প্রদান খুব একটা জুড়ে আসছিল না। মাত্র একজন এসপি যে কিনা এমনভাবে লেগেছে। সামান্য মাদকের ক্ষেত্রেই ওদের এই হাল। যখন অস্ত্রের সন্ত্রাসবাদের ব্যাপারটা হাতে নিবে তখন ওদের কী হাল হবে সেটা ভেবেই ওদের ঘুম হারাম হয়ে যায়। এদিকে দেশের অভ্যন্তরে ছোটখাটো মাদক ব্যবসায়ী যেমন ওষুধের দোকানের লোকটা এমন টাইপের লোকগুলোকে নগদে ধরে সোজা রিমান্ডে পাঠিয়ে রাত কাটানোর ব্যবস্থা করে জরিমানা সহ জেল দিয়ে দেয়। সময়ের সাথে তীব্র ওর প্রচেষ্টায় তীব্র সফলতা পেতে থাকে, কিন্তু সফলতার সাথে বেপরোয়া তীব্র জীবনে কালো ছায়াও ঘনিয়ে আসতে পারে, যেটা তীব্র কখনো মাথায় রাখেনি। এত বড় বড় কাজ করে দুবার ভাবেনি ওর জীবনের ঝুঁকি কতটা। ডিপার্টমেন্টের লোকগুলো তীব্রর কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেও কখনো তীব্রকে বলেনি নিজেকে সেভ করো আগে, কিংবা নিজের খেয়াল রেখো। দিন শেষে সবাই স্বার্থেরই পূজারী। তীব্র সফলতা নিয়ে এলে ডিপার্টমেন্টের নাম হবে, সরকার থেকে সম্মাননা পাবে, এগুলোই ছিল সিনিয়রদের টার্গেট, যার জন্য তীব্র আগুন হলে তারা সর্বদা ঘি ঢেলে থাকতো। তীব্র দিনে 1000টা এনকাউন্টার করলেও জবাবদিহি করতে হতো না। এমন পাওয়ার থাকলেও ডিপার্টমেন্টে 20-25টা তীব্রকে ব্যবহার করে যাচ্ছে। অথচ তীব্র রিস্কি কাজের সময় নিজের সাথে সহকর্মীদের ব্যবহার খুব কম করত। মানুষজন খুব কম বিশ্বাস করত তীব্র এই সহকর্মীদের মাঝে থেকে যে কেউ একজন পোল্ট্রি মারবে না তার কি গ্যারান্টি। বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় সৃষ্ট বিশাল ভূখণ্ডটির নাম স্বর্ণদ্বীপ, যেটা নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে 13.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। দ্বীপটি 1978 সালে বহু বছর আগে জেগে উঠলেও মূলত এখানে ছিল ডাকাত, জলদস্যু ও সন্ত্রাসীদের অভয় আশ্রম। এরপর বাংলাদেশ সরকারের কল্যাণে দ্বীপটি বাংলাদেশ সেনাবাহিনীদের হস্তান্তর করে। 2010 সাল হতে বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম ও সাধনার পর এই দ্বীপটা একটা পরিপূর্ণ বাসযোগ্য অঞ্চলে রূপ নিয়েছে। বিলীন করে দেয় জলদস্যুদের, ডাকাতদের উদ্ধার করে রাখা অসংখ্য অস্ত্র, গোলা বারুদ। চারিপাশে তৈরি করেছে সমন্বিত বনায়ন, এখন তৈরি করেছে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মূলত এই দ্বীপটি সেনাবাহিনীদেরই দিয়ে দেওয়া হয়েছে স্থায়ীভাবে। ঝলক এই স্বর্ণদ্বীপে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিংয়ের জন্য অবস্থান করে। ঝলক যখন স্বর্ণদ্বীপে, তীব্র তখন এক একদিন বাংলাদেশের এক এক প্রান্তে। জাফর তখন অভিজিতের সাথে কাতারে, আর মোনায়েম ও পলিটিশিয়ান ভাই কাদের মোল্লা তখন দেশেই। এদিকের হালচাল ওদের জানানোর জন্য দেশেই পড়ে থাকে। যদিও মোনায়েম তখন স্বাভাবিক পরিস্থিতিতে নেই, রিমান্ডে টকবকে গরম পানিতে পা ডুবিয়ে লাঠির বাড়িতে পা দুটো বিকল হয়ে গেছে প্রায়। চলাফেরার জন্য হুইল চেয়ার নিয়ে চলতে হয়। 1 মাস ট্রেনিং চলাকালীন তীব্র ঝলকের সাথে দেখা করতে বলে। ঢাকা হয়ে দুজন রাঙামাটি যাবে। তীব্রর কথা মতো ঝলক ছুটি নিয়ে ঢাকায় যেতে প্রস্তুত হয়। সেনাবাহিনীর গাড়ি নিয়েই ঢাকা যাচ্ছিল। কিছুটা পথ যাওয়ার পর ঝলক খেয়াল করার মোবাইলটা সাথে নেই। উল্টো ঘুরে আবারও ক্যাম্পে যায়। রুমে খুঁজতে থাকে, কোথাও মোবাইল নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করে কোথাও পায় না। এবেলা যেখানে সেখানে গিয়েছে সেখানে গিয়ে খুঁজতে থাকে, পাওয়া গেল না। মোবাইলটা কোথাও পড়ে গিয়ে নষ্ট হলে সমস্যা নেই, কিন্তু কারো হাতে পড়লে বিপদ আছে। মোবাইলের ভিতর অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট আছে। অনেক সময় ধরে খুঁজেও কোনো লাভ হলো না।
তীব্রর সাথে যোগাযোগের অবস্থাতেও নেই। কার ফোন দিয়ে কথা বলবে আর কোন বিপদে পড়বে এটা ভেবে থেমে আছে। নিজেকে শান্ত করে ঝলক আবার ঢাকার পথে ওঠে। স্বর্ণদ্বীপ ছাড়ার আগেই রাত নেমে আসে। ঝলক চিন্তা করে হয়তো তীব্রকে ফোন করছে অনেক, আবার এটাও ভাবে যেহেতু হারিয়ে গেছে ফোন, তীব্র কল দিয়ে অন্য কেউ রিসিভ করলে বুঝবে ফোনটা হারিয়ে গেছে। তবু অন্তত তীব্রকে একটাবার নিজে থেকে জানানো উচিত মনে করে ঝলক। সেজন্য ড্রাইভারের থেকে ফোন নিয়ে তীব্রর ফোনে কল করতে থাকে, কিন্তু কল তীব্রর ফোন অবধি যাচ্ছে না। ঝলক বুঝতে পারে কলটা না ঢোকার কারণ নেটওয়ার্ক প্রবলেম হয়তো। যে এরিয়াতে আছে এখানে আশেপাশে কোনো টাওয়ার নেই, তবুও ঝলক চেষ্টা চালিয়ে যায়। একটা সময় পর কল ঢুকলেও তীব্র ফোন সুইচ অফ দেখায়। বেশ কয়েকবার চেষ্টা করে, ফোন সুইচ অফ। হয়তো ওদিকেও নেটওয়ার্ক প্রবলেমই ছিল। সেদিন নিত্যদিনের মতো সবই ঠিক ছিল, শুধু সময়টা ছিল নিষ্ঠুর। ঝলকের ফোনটা হারিয়ে যায়নি, সরানো হয়েছিল। সেদিন সবকিছু হচ্ছিল নিত্যদিনের রুটিনের বাইরে। সকালবেলাও বুঝতে পারেনি সন্ধ্যার সাথে ওদের জীবনকে ঘনিয়ে আসছে। ঝলকের ফোন সাফাই করার বেশ কিছুক্ষণ পর তীব্র ঝলককে ফোন করতে থাকে, রিসিভ হয় না। এটা তীব্রর কাছে অস্বাভাবিক লাগে, কারণ ঝলক যতই ব্যস্ত থাকুক তীব্রর ফোন একটা রিং হলেই রিসিভ করে। জরুরি কাজ থাকলে ঝলকের ফোন অফ রেখে বাইরে যায়, কিন্তু এখানে তো তীব্রর ভেতর ভয় ঢুকিয়ে দেয় কোনো ফোন কল রিসিভ না হওয়াতে। একটা সময় পর যখন কল রিসিভ হয়, ফোনের ওপাশের কণ্ঠটা তাকে অপরিচিত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।